সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম যারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। কি করবো কে জানে। খালা, তা আমরা যাবো কা? তোর বউ নিয়ে আইসস প্রথমবার, কয়টা দিন থাইকা এরপর যাবি, এইটাই আমার শেষ কথা। কিন্তু খালা। কোনো কিন্তু না সজীব, তোরা যদি কালকাই আমার বাড়ি থেকে আমার বইনেরে লইয়া যাস, তাহলে আমিও আর কোনো দিন তগো বাড়িতে পা রাখবো না। রাহেলা বেগমের এহেন কথায় সজীবের আর কিছু বলার অবকাশ রইল না। পাশ থেকে মুখ টিপে হাসলেন জমেলা বেগম। তার বোন একবারে কাজের কাজ করছে একটা। আচ্ছা খালা, ঠিক আছে, আমি আপনার কথা শুনবো। তাই বেশি দিন না, আমরা 3 দিনে বেশি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা, তোর কথাই মাইনা নিলাম। এবার খুশি হইছস? তাহলে যা, বউরে লইয়া বয় ভাত খাইতে। আচ্ছা। সজীব চলে যেতেই দুই বোনে বসে আরামে পান গুজে দেয় গালে, গল্প করতে থাকে। ঠিক তক্ষুনি সেখানে এসে উপস্থিত হয় টুম্পা, পরনে আকাশি রঙের একটা নতুন কাপড়। মেয়েকে দেখেই মা বললেন, কিরে, কই গেছিলি? দেহ না, পিন্ধনে নতুন কাপড়, গেছিলাম কাপড় কিনতে। এবার কও, আমারে সুন্দর লাগেনি? জমেলা বেগম টুম্পার দিকে তাকাতেই দেখে টুম্পা ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চুলগুলো সুন্দর করে বিনুনি করে সামনে এনেছে, আগের কাপড়টা বদলে নতুন কাপড় পরেছে। টুম্পার ফর্সা গায়ে রংটা বেশ ভালোই ফুটে উঠেছে। সব মিলিয়ে টুম্পাকে সুন্দরই লাগছে। এইবার ঠিক আছে। টুম্পা, যা গিয়া ভাত বার। অহন ভাত বাড়তাম কেন মা? ভাইজান কি কামে থেকে আইয়া পড়েছে? সজীবেরে তুই ভাত দিবি ভালো মতন। আমরা এনতে কবে যাবো? মলিন দৃষ্টিতে স্বামীর মুখ পানে তাকিয়ে শুধালো পারুল। সজীব উত্তর দিল, কেন, তোর এনে ভালো লাগতেছে না? না তেমন কিছু না, ওনে আব্বা রিয়া কেমনে কি করব। আরে চিন্তা করিস না তো, হ্যাঁ রিয়া আছে না, আমার আম্মা রিয়ারে সব কাম শিখা রাখছে। তাইলে আমরা কালকা যাবো? না, আমরা আরো 3 দিন পর যাবো। সজীবের উত্তর শুনে পারুলের মুখটা তৎক্ষণাৎ কালো আধারে ছেয়ে যায়। 3 দিন? প্রথমবার এসেই যেরকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে পারুল, পারে না এখনই পালিয়ে যায়, তার উপর তাকে আরো 3 দিন থাকতে হবে। আমনে তো কইছেন কাইলকাই যামুগা, তাইলে খালা জোরাজোরি করলো। তাছাড়া তোর নিয়ে কোনোখানে বেরোনো হয় না, কটা দিন থাক। বিনিময়ে আর কিছু বলল না পারুল। অপেক্ষা প্রহর এখন থেকেই শুরু হলো তার। এখান থেকে বের হতে পারলেই শান্তি। ঠিক তখনই টুম্পা প্রবেশ করে। সজীব ভাই, বউর লোকে খালি গল্প করলে পেট ভরবো নি? খাওয়ার লাগবো না? হাতে খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল টুম্পা। আরে না, আয় তুই। টুম্পা এসে একে একে সব খাবার সামনে রাখলো। খাবার বাড়তে বাড়তে পারুলের দিকে এক পলক তাকিয়ে বলে, ভাবি, খাটে বইয়া থাকবেন, আইতেন না? পারুল কিছু না বলে চুপচাপ নিচে গিয়ে বসলো খাবারের সামনে। টুম্পা পারুলের প্লেটে ভাত আর সবজি দিয়ে সজীবের প্লেট সাজাতে লাগলো। আরে আরে করতেছিস কি? আগে সবজি দিয়ে ভাত খেয়ে লই। সব খাও, সব তো তোমার লাইগা আবার আনছি নাকি? তুইও খাইতে বইয়া পর। তুমি খাও, আমি পরে খামুনি। তোর বিন্দনের শাড়িটার রং তো বেশ সুন্দর। আব্বাই মেলা থাইকা আইনা দিছে। খালুর পছন্দ সুন্দর আছে। সজীব নিজ মতন খাওয়ায় মনোযোগী হলো। এদিকে সজীবের প্রশংসা শুনে টুম্পা খুশিতে গদগদ অবস্থা। মুরগির রান্না তো পড়ায় রয়েছে, পাতে নাও। বলেই টুম্পা মুরগির টুকরোটা সজীবের পাতে দিতে যাচ্ছিল। ঠিক তখনই সজীব টুম্পাকে বলে, তুই তো সব আমারই দিতাছস, আমার বোর্ডের দিকেও নজর দে। মুরগির রান্না আমার বই খাক। কি করলেন? আমারে দিয়া দিলেন কেন? সব সময় গোষ্ঠের বড় টুকরা আমারে দেস, নিজে না খাইয়া। আজকে না হয় তুই খা, ক্ষতি কি? এরকম কথা শুনে পারুল আর কিছু বলতে পারল না, শুধু ঠোঁটে লেগে রইল খুশির উপচে পড়া হাসি। টুম্পা সেখান থেকে চলে যায়। সজীব নিজের মতন খাচ্ছিল আর মাঝে মধ্যে পারুলের পাতে এটা ওটা দিয়ে দিচ্ছিল। আর কেউ না জানুক, সজীব তো জানে মেয়েটা বউ হয়ে আসার পর থেকে সবার কথা ভাবতে ভাবতে নিজেকে নিয়ে কখনো ভাবেইনি। সবসময় তার পাতে বড় মাছ মাংস তুলে দিয়েছে নিজে না খেয়ে।
মাঝে মধ্যে বউটার প্রতি বড্ড মায়া লাগে সজীবের। মনে হয় পারুলের জন্য সে কিছুই করতে পারেনি। আসরের আজান পড়েছে, ঝাড়ু হাতে উঠোনে বেরিয়ে পড়েছে রিয়া। ভাবি নেই বিধায় তাকিয়ে একা হাতে সব কাজ করতে হচ্ছে। তখনই কোথা হতে সজীব আসে হাতে থলে নিয়ে। ভাবি, ও ভাবি। রিয়া উঠোন ঝাড়ু দিতে দিতে শরীফকে উত্তর করে। ভাবি যে বাড়িতে নেই, তোমার মনে নেই? দেখছস, অভ্যাস তো, এই লাগিয়া ভাবিরে ডাকছি। কি হয়েছে কও আমারে? এই ধর, মাছ আনছিলাম অল্প কইরা, মাছের ঝুল করিস। রিয়ার হাতে মাছের থলে গুজে দিয়ে শরীফ যেন পিছন ফিরে তাকানোরও সময় পেল না। পা চালিয়ে আবার উধাও। নির্ঘাত পাড়ার মোড়ে ক্রিকেট খেলতে গেছে। এমন কাজে রিয়ার ভিতরে একরাশ ক্ষোভ জমে উঠল। সে তো ভেবেছিল আজকের কাজগুলো মোটামুটি গুছিয়ে এনেছে, উঠোন ঝাড়ু দেওয়া শেষ, তরকারি বসানো হয়ে গেছে, হয়তো একটু বসে নিজের জন্য 2-4 পৃষ্ঠা বই পড়বে। সে আশা এখন চূর্ণ বিচূর্ণ। এখন আবার মাছ কাটতে হবে, ধুয়ে মশলা মাখিয়ে রান্না বসাতে হবে। শুধুই কি রান্না, সেই কাটাই ভরা গন্ধ মাখা মাছ পরিষ্কার করার কাজও তাকে একাই করতে হবে। রিয়ার ভিতরে রাগ আর ক্লান্তি একসঙ্গে এসে ভর করেছে। সে গম্ভীর মুখে ফের ঝাড়ু হাতে নিয়ে উঠোনে নামলো। সূর্যটা তখন পশ্চিমে হেলে পড়ছে, হয়তো আর একটু পরেই ডুব দিবে। হঠাৎ যেন সবকিছু কেমন ঝিম ধরে গেল, মাথাটা কাঁপতে লাগলো, চোখের সামনে সব আবছা হয়ে এলো। হাতেই ঝাড়ুটাও আর ধরে রাখতে পারলো না, খসে পড়ে গেল উঠোনে। আর তার সঙ্গেই ভেঙে পড়ল রিয়া নিচে। বাড়িতে তখন নিঃসঙ্গতা। কামাল হোসেন মসজিদে নামাজ পড়তে গেছেন, ফিরতেও কিছুক্ষণ দেরি। এই নিঃশব্দ সন্ধ্যায় যখন চারপাশে শুধু শালবনের পাতার মৃদু সাই শব্দ, তখনই যেন ছায়ার মতো এসে হাজির হলো কবির। রিয়াকে মাটিতে এভাবে পড়ে থাকতে দেখে মুহূর্তেই তার চোখ বিস্ফোরিত। ভাবি, ভাবি। অবাক চোখে তাকাতে লাগলো সে। কল থেকে পানি এনে রিয়ার মুখে ছিটাতে লাগলো বারবার, কিন্তু কোনো সাড়া নেই। রিয়ার নিথর চোখ দুটি যেন খোলার নামই নেই। কবিরের বুকের ভেতরটা কেঁপে উঠল। এ কি হলো, কেমন ঘটলো রিয়ার? আবারও ডাকতে লাগে পারুলকে। ভেতর থেকে যখন কোনো উত্তর আসলো না, তখন কবির টের পেল বাড়িতে বোধহয় কেউই নেই। ঠিক তখনই তার চোখে পড়ল দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন রিয়ার বাবা। কবিরের চোখে মুখে তখন ভয়, উদ্বেগ আর এক অদ্ভুত সংশয়ের ছায়া। রিয়ার বাবা এসে যদি ভুল কিছু ভেবে বসেন, এই পরিস্থিতি কিভাবে বোঝাবে সে? আমার মায়ের কি অবস্থা করছো তুমি? কামাল হোসেনের কথায় কবির যা ভয় পেয়েছিল সেটাই হতে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে জবাব দেয়। চাচা, আমি কিছুই করি নাই। আমি আইসা দেখি যে রিয়া এমনি পইরা আছে। কামাল হোসেন আর কিছু না বলে তড়িৎ গতিতে মেয়ের কাছে গেলেন। কয়েকবার নাম ধরে উচ্চ শব্দে ডাকাডাকি করার পর আধো আধো দৃষ্টিতে রিয়া চোখ খুলে বাবার দিকে তাকাতেই কামাল হোসেন মেয়ের মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, কি রে মা, তোর এই অবস্থা কেন? রিয়া চারিপাশে তাকাতেই কবিরকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে, আমনে না কইছেন আইসকে আইবেন না? দাওয়াত ছিল, ভাবছিলাম আইতে পারুম না। এখন দেখছি সময় করাইছে, তাই আইছি। আর আইয়া তো দেখি তুমি চারু হাতে উড়ানে পইরা রইছ। রিয়ার মাথাটা এখনো কেমন ঝিমঝিম ধরে আছে, পুরোপুরি দুর্বলতাটা কাটেনি। তাও উঠে দাঁড়ালো শক্ত পায়ে। নিজেও কইতে পারুম না, মাথাটা হঠাৎ কইরা ঘুরান দিল, হ্যার পরই সব অন্ধকার। টাইম মতন খাওন খাস না, এই লাইগে এমন। মেয়ের উদ্দেশ্যে কথাগুলো বলল কামাল হোসেন। রিয়া একবার বাবার দিকে তাকিয়ে কোনো প্রতিউত্তর করল না। কবির তখন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। সে ভেবেছিল রিয়ার বাবা হয়তো উল্টাপাল্টাই ভেবে বসবে। ভাগ্যিস ঠিক সময়ে রিয়ার জ্ঞান ফিরল। চাচা, আমি তাইলে আইতাছি। তোমারে অনেক ধন্যবাদ কবির। বাড়িত কেউ নাই, পোলা আর পোলার বউ, হ্যাঁ গো আমায় বেড়াইতে গেছে। তুমি সঠিক সময় না আইলে মায়াটা অমনি পইরে থাকতো। বিনিময়ে কবির সৌজন্যমূলক হাসি দিয়ে চলে যায়। রিয়া তখন ঝাড়ু নিয়ে উঠোন ঝাড়ু দিতে যাচ্ছিল। বাদ সাধল তার বাবা। রাখ তোর ঝাড়ু, আবার কিছু হইলে। আরে আব্বা, আর কিছু হইব না তো, আমারে কাম করতে দেন। সাবধানে করিস কইলাম। কিছু হইলে আমনে তো আসেনি আব্বা, ঘরে যান, আমি কাম সাইরা জলদি আইতাছি।
মেয়ের কথায় আশ্বস্ত হয়ে কামাল হোসেন ভেতরে যেতেই রিয়া ঝাড়ু হাতে নিয়ে কাজে লেগে পড়ে। ভাইয়ের বিয়ের আগে রিয়া কাজ করলেও কখনো একাধারে পুরো সংসারের কাজ করেনি। মা সাহায্য করত, আজকে একেবারে সব কাজ একসাথে করতে গিয়ে এরকম, নাকি অন্য কারণ। এসবে মাথা না ঘামিয়ে রিয়া ঝাড়ু দিতে যাচ্ছিল, তখনই কোথা থেকে এক বিড়াল আসে। ঝাড়ু ফেলে রিয়া ছুট লাগায় বিড়াল তাড়াতে, না হলে মুরগির বাচ্চাগুলো ভ্যানিশ হতে বেশিক্ষণ লাগবে না। রিয়া এবার একটু হলেও বুঝতে পারছে গ্রাম্য পরিবেশে একটা সংসারে কাজ করতে গেলে কেমন লাগে। আকাশে রাতখানা চাঁদের নরম আলো এসে পড়ছে উঠোনে, চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ঘরের ভিতরে কুপির আলো এসে পড়ছে উঠোনে, তেমন আলো না হলে অন্ধকার নয়। ভাত খাওয়ার পর ক্লান্ত হয়ে অতিরিক্ত গরমের জন্য উঠোনে এসে বসেছে সজীব। পারুলও পাশে এসেই বসেছে। একটু চুলগুলো টেনে দিতে বউ। স্বামীর আবদার ফেলতে পারল না পারুল, সযত্নে সজীবের চুল টেনে দিতে লাগলো। আরামে সজীবের দু চোখ বন্ধ হয়ে আসলো। আর একটু জোরে দিত। সজীবের কথা মতন পারুল চুলে জোরে টান দিতেই সজীব বলে উঠল, আহ, এত জোর টানতেছোস, মাথার খুলি তুইরে যাব। উইঠা যাক, দেখবো আপনার খুলিতে বুদ্ধি কইয়া কোনো কিছু আসেনি। বুদ্ধি আছে দীক্ষাই তো তোরে বিয়া করছে। হ, এখন পাম দেওয়া হইতাছে না। সজীব আর কিছু বলল না, শুধু ধীরে পিছন ফিরে তাকালো। ঘরের ভেতর থেকে কুপির নরম মৃদু আলোয় পারুলের মুখটা হলদেটে হয়ে আছে। আমার বিয়া কইরা তোর অনেক কষ্ট না রে বউ। সজীবের কণ্ঠে এমন এক অদৃশ্য পাপবোধের ছায়া, যেন কথা নয়, একটা দীর্ঘশ্বাস নিক্ষেপ করল। পারুলের হাত থেমে যায় সজীবের চুলের ভিতর। চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলে, এই যে আপনি বুঝছেন কষ্ট, এতেই যা দুঃখ কষ্ট যা আছে সব গেছে গা। পারুলের প্রতি উত্তরে সজীব পুনরায় চুপ হয়েই রইল। কথা বলার দরকার পড়ে না সব সময়। কিছু অনুভব শুধু নীরবতায় উকি দেয়। মুচকে হেসে আলতো করে মাথা রাখে পারুলের কাঁধে, যেন সমস্ত ক্লান্তি হতাশা ওই এক কাঁধে রেখে একটু রেহাই চাই। ঠিক তখনই কানে ভেসে আসে সজীবের মায়ের ডাক, সজীব, ভেতরে আইবি না? অনেক রাত হয়েছে। আয় ভিতরে যাই, ঘুম ধরছে চোখে। দুজনে মিলে ঘরের ভেতরে চলে যায়। পারুল বিছানা ঠিক করছিল, তখনই হুট করে হাজির হয় জমেলা বেগম। বাজান, একটু এদিক পানে আয় তো, কিছু কথা আছে তোর লগে আমার। পারুল আর চোখে তার শাশুড়ির দিকে তাকায়। জমেলা বেগমের চোখে মুখের ভঙ্গি কেমন জানি লাগছে। সজীবও বিনা বাক্য ব্যয়ে মায়ের সাথে হাঁটে ধরল। জমেলা বেগম একটু দূরে নিয়ে সজীবকে বলতে আরম্ভ করে, টুম্পারে কেমন লাগে রে বাপ? কেমন আবার, ভালোই লাগে। আমার একটা কথা কই, রাগ করবি না তো? একটা কেন, 10 টাকা আম্মা। তুই তোর বউরে ছাড়বি না, কোনো সমস্যা নাই। তুই না হয় টুম্পারেই বিয়া কর, তোর যখন ওরে পছন্দ তাইলে আর কোনো সমস্যা নাই বাজান। তোর বউও থাকবো, খালি টুম্পারে বিয়েটা করবি। দেখ তোর বউ বাচ্চা হইতাছে না, হেল্লাইকে কইলাম। একদমে কথাগুলো বলে শেষ করলো জমেলা বেগম। সজীব আগের ন্যায় কণ্ঠস্বর রেখে জবাব দেয়, এই কথা কই তাকে বল। হ বাজান, ভাইবা দেখ, টুম্পার এখনো বিয়া হয় নাই, দেখতে সুন্দর, সবকিছু ঠিক আছে। বিয়া বিয়া কইরা লাওয়ারে, দেখবি বছর না ঘুরতেই তোর বংশধর আইব। সজীব কিছু বলল না। চুপ থাকতে দেখে জমেলা বেগম সজীবকে ফের বলতে লাগলো, অহন তো খালার বাড়িতে আছস, রাজি হয়ে যা বাপ। তাইলে এখন থাইকা তোকে বিয়ার কথা আলোচনা কইরে যাব। টুম্পা কইলাম সুন্দরী মাইয়া, বেশি দেরি করলে টিকবো না। তোমার কোন শেষ হয়েছে আম্মা? হ, অহন তুই ক, তোর খালারে গিয়ে প্রস্তাব দিতাম। আপনি কাল ফজরের পরপরই ব্যাগপত্র গুছাই লইবেন। আমরা 3 দিন না, কালকে বাড়িতে রওনা দেব। আমার কথার কোনো নড়চড় করেন না আম্মা। ছেলের কথা শুনে জমেলা বেগমের চোখ দুটো যেন এক মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। সজীবের কণ্ঠে যে সুর, তাতে বিনয়ের চেয়ে কঠোরতা বেশি। সেই সুরে লুকানো এক অনড় সিদ্ধান্ত স্পষ্ট, যেটা মায়ের বহুদিনের ইচ্ছের ঠিক উল্টোই বোঝাচ্ছে। তার এক বুক আশা, যেটা এতদিন ধরে সাজিয়ে রেখেছিল নতুন বউ, নতুন বংশধর, সব যেন নিমিষে নিরাশার কুয়াশায় ঢেকে গেল। এ তো হতে দেওয়া যায় না। সে আবারও বলে, কি কস বাপ, তোর খালারে প্রস্তাব দেবো কখন? তাহলে যদি কাইলকা জায়গা।
কোনো দরকার নাই, আমি টুম্পা বিয়ে করুম না আম্মা। আপনি কেমনে জানেন আমার বউ বাচ্চা হইব না? আল্লাহ ঠিকই আমার পোলাপান দিব, আমি ধৈর্য ধরতে পারবো। ভাবছিলাম বউরে লইয়া কয়টা দিন ঘুরমো, কিন্তু আপনি যে কথা কইছেন 3 দিন না, কালকে আমরা বাড়ির যাবো। আর এটাই শেষ কথা। আশা করি সামনে আমার পৃষ্ঠে আর কোনো কথা না কইয়া কথাখানা রাখবেন। নিজের বলা কথা শেষ হতেই সজীব চলে গেল ঘরের ভেতর। দরজাটা ধূপ করে বন্ধ হয়ে গেল। পিছনে পড়ে রইলেন জমেলা বেগম একা, বিস্ময়ে আর ক্ষোভে স্তব্ধ হয়ে। তিনি দেখলেন সজীব তার ডাকে সাড়া দিল না, একবারও ফিরে তাকালো না। এমনটা কি কখনো ঘটেছে? ছোটবেলায় কাঁদতে কাঁদতে যেই ছেলেটা মার আঁচল ধরত, আর সেই মুখ ফিরিয়ে নিচ্ছে। ওর মুখে এমন কথা শুনতে হইল? এইটি কি আমার সেই সোজা সাপটা পোলায়? জমেলা নিজের মনের ভিতরে এই প্রশ্নটা 100 বার ঘুরিয়ে ফিরিয়ে করে, কিন্তু উত্তর খুঁজে পায় না। ঠিক তখনই পাশ থেকে রাহেলা এসে নরম হাতে জমেলা বেগমের কাঁধে হাত রাখে। কিরে, ডরাইছোস নাকি? আমি হন তোমার যে কথা কমু, তুমিও ডরাইবা। কি? কালকে সকালেই আমরা জামুগা। সজীব আমার এইটা শেষ কথা কইয়া দিছে। মানে তোর পোলা আমার মাইয়ারে বিয়ে করতে রাজি না? না গো আপা। যতই পিরিত থাকুক বই, বেডা মাইনসে পোলাপান না হইলে হেই বেডিরে খেদাইতে 2 সেকেন্ডও টাইম নেয় না, বিয়া তো করবই। তাই আমিও দেখমু তোর ছেলে আমার মাইয়ার থেকেও সুন্দর বউ পায় কিনা। জমেলা বেগম বুঝলেন তার বোন বেশ চটেছে ছেলের উপর। বোনকে সামাল দিতে বলল, সময়ের লগে লগে ঠিকই হইয়া যাইব আপা। টুম্পারেই বিয়া করবো আমার পলায়। তোমার মায়াটাও না কই সজীবের আশেপাশে থাকবো তা না, দেখো সন্ধ্যা না হইতেই ঘুম দিচ্ছে। তোর কথা যেন সত্যিই হয়। দুই বোনে পরামর্শ করতে করতে ধীরে ধীরে উঠোনের দিকে এগিয়ে যায়। জমেলা বেগম ভেতরে ভেতরে ঠিক কী ছক কষছে তা কারোর জানা নেই, তবে দম্বার পাত্রীও তিনি নন। ঠিক তখনই আড়াল থেকে সব কথা শুনছিল পারুল। এই প্রথম সে দেখল সজীবের মুখের ভাষা, চোখের চাহনি মায়ের সামনে এতটা কঠোর হতে পারে। অবাক লাগলেও মনটা যেন একটু প্রশান্তিতে ভরে যায়। বুকের গহীন কোণে এক শান্তির বাতাস বয়ে যায়। সজীব ঘরে ফিরে দরজাটা বন্ধ করতেই পারুলের দিকে ফিরে এক চিলতে হাসি হেসে বলে ওঠে, আয়, তহনের মতো করে চুল টান দে, চোখ থেকে ঘুমিয়ে গেছে, ঘুম পাড়ায় দে আমায়। পারুল মৃদু হাসে। আজকে জান তার সমস্ত কষ্ট এক মুহূর্তেই ধুয়ে মুছে গেল। চুপচাপ এগিয়ে এসে সজীবের চুলে আঙ্গুল চালায় যত্নে। কালকে এই গৃহের বুক চিরে এক নতুন সকাল জন্ম নেবে। এই বাড়িতে তার অপমানের চুপচাপ সহ্য করার সময় শেষ হবে। তার অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে। এসব ভেবেই আনন্দ আর ধরছে না তার। হারামজাদি মাইয়া কোনখানে? এত বেলা অবধি কি এর ঘুম? উঠ 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 কইতাছি। টুম্পার চুলগুলো ধরে বিশ্রীভাবে গালি দিয়ে কথাগুলো বলতে লাগে লাহেরা বেগম। আচমকা এরকম কণ্ঠস্বর শুনে ঘুমের ভেতরেই ধরফরিয়ে উঠে টুম্পা। 2 হাতে চক কসলাতে থাকে। রাহেলা বেগমের রোষালোল দৃষ্টি এসে পড়েছে টুম্পার উপর। টুম্পা হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতেই রাহেলা বেগম পুনরায় বলে, এতক্ষণে সকাল হইছে, 7টা বাজছে, আর অহনও তোর খবর নাই। মা, আমি তো প্রতিদিন এই টাইমে ঘুম থাইকা উইডি, তাহলে আজকা কি হয়েছে? বাইরে যাইয়া দেখ, সজীব নাস্তা করতেছি, একটু পরে রওনা দিব কইয়া। ঘুম ঘুম চোখে শুয়েছিল টুম্পা। মায়ের কথা কানে শ্রবণ হতেই ঘুম যেন এক নিমিষেই চোখ থেকে উড়ে পালিয়েছে। তড়িৎ গতিতে উঠে বসে মায়ের মুখ পানে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, কি কও? থাকো তো তোর 3 দিন পর যাওনে কথা, তাহলে সজীব নাকি আইসকাই যাইব? তাহলে আমার কি হইব? কাঁদো কাঁদো মুখ করে টুম্পা মায়ের দিকে তাকিয়ে কথাটা বলল। ভিতরে একরাশ অভিমান জমা হয়েছে যেন। রাহেলা বেগম তখন পান চিবিয়ে চলেছেন। মুখের লাল রসে ভেজা ঠোঁটের কোণে এক ধরনের হাসি। তিনি ধীর কণ্ঠে মেয়েকে বলে, আগে উঠা হাত মুখ ধুইয়া নে, তারপর উঠানে আইয়া তোর খালারে উঠানে আইয়া তোর খালারে ধইরা মরা কাইন্দা জুইরা দে, বাহিরা জমেলাই কইরা লইব। মায়ের কথার বিপরীতে মুখে কিছু বলল না টুম্পা। কোনো দ্বিধা না করে একরকম যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ালো। কথা মতো মুখ ধোয়ারও ফুরসত নিল না, সোজা গিয়ে হাজির হলো উঠোনে।
সেখানে গিয়ে দেখে সজীব আর পারুল পাশাপাশি দাঁড়িয়ে। টুম্পা এগিয়ে গিয়ে সজীবের সামনে দাঁড়ায়, চোখে জমে থাকা কান্না, ঠোঁটে কল্পিত এক অভিযোগ। তারপর বলে ওঠে, তোমরা যাইতেছ গা, আমারে লুকইলা না? হ্যাঁ, আম্মা হের কাপড় চোর গুছে আনুক, এরপর আমরা রওনা দেব। খালারে আমার কাছে রাইখা যাও না কয়টা দিন। না টুম্পা, আমি বারবার আইতে পারুম না। টুম্পা এবার বেশ শব্দ করে কেঁদে দিল। জমেলা বেগম ভেতর থেকে বেরিয়ে আসতেই টুম্পা জমেলা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ও খালা গো, তুমি যাও না গো খালা। সাইরাতে মা, আমার যাওন লাগবো। আর কয়টা দিন থাও না খালা, তোমার লাইগা আমার বরান পড়াবো বহুত। আইসা তাহলে তুই আমার লগে যাবি বাজান? টুম্পারে লইয়া লই আমাকে লাগে। মায়াটা কেমনে কাঁপতাছে। এটা কেমন লাগে নি? আচ্ছা টুম্পা, তুই রেডি হয়ে নে, আমরা অপেক্ষা করি। টুম্পার চেহারায় খুশির ঝলক ফুটে উঠল এক নিমিষেই। মুখে হাসি ফুটিয়ে উত্তর দিল, আমারে কদ্দুর সময় দাও, আমি গুছাইয়া আইতাছি। টুম্পা ভেতরে চলে গেল। টুম্পার সাথে রাহেলা বেগম। পারুল নীরব দর্শকের মতো সবটা দেখতে লাগলো। তার মোটেও ইচ্ছে করছে না টুম্পাকে দাদের সাথে নিয়ে যেতে, কিন্তু মানাও করার উপায় নেই। পড়েছে বেশ মুশকিলে। আয়, আমরা ভেতরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা চলেন। প্রায় 1 ঘন্টা পর টুম্পা বেরিয়ে আসলো তার জামা কাপড়ের ব্যাগ নিয়ে। ব্যাগ দেখে অবাকই হলো পারুল। কে জানে কতদিনের জন্য যাচ্ছে এত বড় ব্যাগ। সাথে একটা বস্তা দেখতে পেল। খালা, বস্তাত কি আছে? কিছু জিনিস দিছি আমার বইনেরে, এইটাতে নিশ্চয়ই তোর আপত্তি নাই। না খালা, তুমি তোমার বইনটা দিতেই পারো, কিন্তু এত বড় বস্তা কেমনে লয়ে যাবো? এই ব্যবস্থাও আমি কইরা দিছি, ভ্যান ভাড়া কইরা দিছি, ভ্যান দিয়া যাইবি। খালা, ভ্যানে দিয়ে ঘুরে যাইতে তো বহুত টাকা ভাড়া লাগবো। কোনো দরকার আছিল এত টাকা খরচ করার? তোর লাইগা এই খরচ আমার কাছে সামান্য বাপ। আচ্ছা খালা, তুই যাই। পারুল, খালার পাশ হয়ে সালাম কইরা আয়। স্বামীর কথা মতন পারুল খালা শাশুড়িকে সালাম দিতে চায়। সালামের উত্তর নিয়েই রাহেলা বেগম পারুলকে বলে, নিজের মতন কইরা নিজেই নিজের ভালো রহনের চেষ্টা করো। পারুল মাথা নত করে নীরব সম্মতির ভঙ্গিতে বিদায় নেয়। কিন্তু রাহেলা বেগমের কথার মধ্যে যেন কোথাও একটা কিছু ইঙ্গিত স্পষ্ট টের পেল পারুল। মনের ভিতরে একটা খচখচে অস্বস্তি জন্ম নেয় তার। তার সঙ্গে টুম্পাও আছে। এই মেয়েটা যেন নিঃশব্দে কোনো ষড়যন্ত্রের ছায়া টেনে নিয়ে এসেছে। পারুল বুঝে যায় তাকে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। জমেলা বেগম চোখের জলে ভিজে যাওয়া আঁচল দিয়ে বারবার মুখ মুছে বোনকে বিদায় জানান। ভ্যানের কাছে পৌঁছতেই সজীব নির্লিপ্ত ভঙ্গিতে ব্যাগপত্র একে একে তুলে দেয় ভ্যানের উপর। সামনে বসে জমেলা বেগম, তার পরের জায়গাটায় সজীব। পারুল যখন শাড়ির পাড় সামলাতে সামলাতে ভ্যানে উঠছে, তখন সেই মুহূর্তে একেবারে অনাহুতের মতো টুম্পা এসে সজীবের পাশেই বসে পড়ে। দৃশ্যটা যেন পারুলের বেশ রাগ হয়। এই মেয়েটিকে সে কখনোই তার স্বামীর কাছাকাছি ঘেঁচতে দেবে না, মুখ ফুটে বলতে পারবেও না। পারুল বুঝে গেল টুম্পাকে জব্দ করতে হবে কৌশলেই। টুম্পা, দেখো তো ওইখানে 100 টাকার একটা নোট পড়া রয়েছে, মনে হয় তোমার টাকা। 100 টাকার একটা নোট পড়ে আছে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই সেই মুহূর্তেই টুম্পা যেন বিদ্যুৎ বেগে ভ্যান থেকে লাফিয়ে পড়ে। রাস্তার ধুলো মেখে চোখের কোণে লোভের চকচকানি নিয়ে সে সামনে গিয়ে খুঁজতে থাকে হারিয়ে যাওয়া টাকার নোট, যেন তা হাতে পেলেই শান্তি। এই ফাঁকে পারুল ভ্যানে উঠে বসে। সে গিয়ে ঠিক বসে সেই জায়গায় যেখানে একটু আগেই জাঁকিয়ে বসেছিল টুম্পা সজীবের পাশে। টাকা খুঁজে না পেয়ে ক্লান্ত আর হতাশ মুখে টুম্পা যখন ফিরে আসে, তখন সে দেখতে পায় তার বসার জায়গা আর নেই। সজীবের পাশে বসে আছে পারুল। পারুলের সাদা সিধে মুখে যেন এক অনুচ্চারিত ঘোষণা টুম্পার জন্য। সজীবের পাশের জায়গা আমার, আর চিরকাল আমারই থাকবো। ভাবি, আমরা মিছে কইতা কইছেন কেন আমার লগে? টাকা পাও নাই? কোনো টাকা নাই হেনে। তাইলে মনে হয় আমার চোখের ভুল হয়েছে টুম্পা। আমারে হুদাহুদি ভ্যান থেকে নামাইছেন। নাম সুস্থ কি হয়েছে? আর উঠা বস জলদি। সজীবের তাড়াহুড়ো ভরা ডাক শুনে টুম্পা আর কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে ভ্যানে উঠে বসে। তবে তার মুখের রেখায় তখন স্পষ্ট বিরক্তির ছাপ। ভ্রু কুঁচকে আছে, ঠোঁট চেপে ধরে আনমনে তাকিয়ে আছে। আশেপাশের কেউ টুম্পার তাকানো না বুঝলেও কিন্তু পারুল ঠিক বুঝতে পারে এই অভিব্যক্তি কিসের জন্য।
প্রায় 1 ঘন্টা ধুলোমাখা কাঁচার রাস্তায় দুলতে দুলতে ভ্যান চলতে থাকে। অবশেষে ভ্যান থামে তাদের গন্তব্যে। কি গো কামাল ভাই, মাইয়াডারে কি বিয়া শাদি কিছু দিবা না নাকি? বাজারের জন্য বেরিয়েছিলেন কামাল হোসেন। শেফালি বেগমের স্বামী মন্টু মিয়ার কথাই থেমে দাঁড়ালেন। ভ্রুকুচকে উত্তর দিল, মায়েরে কি বিয়ে না দেয়া ঘরে রাহন যায়? আমিও হেইডাই কই, কবে বিয়ে দিয়ে বা? বয়স তো হয়েছে ভালোই। হ্যাঁ, বড় ভাইয়েরা যা ভালো মনে করে। মন্টু মিয়া কামাল হোসেনের উত্তরটা পছন্দ হলো না। মুখটা গোমরা করে প্রতি উত্তর করলেন, কেন, তুমি তো অনবাইচা রইছ, তুমি হইছ ঘরের কর্তা, আমার কোনো সিদ্ধান্ত নাই? কি আর কমু, হ্যাঁ ভাইয়াকেও বড় আদরের বোন হইছে আমার মাইয়া। দেখো না, বইনেরে কষ্ট কইরা পড়ায় আবার। এইসব মাইয়া মানুষেরে কাম না কামাল ভাই, পড়াশোনা হেগো লাইকা না। আমার মাইয়াও কিন্তু পড়ালেয় বহুত ভালো আছে। বেশ গর্ব নিয়ে কথাখানা বলল কামাল হোসেন। মন্টু মিয়া কিছুটা খোঁচা মেরেই বললেন, এসব করতে করতে কোনো বিপদ আপদ হইয়া গেলে এমনিও তোমার মাইয়ার মতিগতির সুবিধা না, কেমন কেমন করে জানি। কেমন আবার? এইটি বাদ দাও তো, আমার তো মনে হয় না তুমি মাইয়া বিয়া দিবা। আরে অবশ্যই বিয়া দেবো, হ্যার লাইগে তো ভালো পাত্র পাউন লাগবো। এতক্ষণ ধরে এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন মন্টু মিয়া। মুখে হাসি ফুটে উঠল তার। আরে ভালা পাত্র নাই কে কইছে? আমার ছোট ভাইয়ের পোলা আরমান আছে তো, পোলায় শহরে গিয়া ফ্যাক্টরি তো কাম করে, মেলা টাকা বেতন পায় বুঝছো। তুমি কি বিয়ার প্রস্তাব দিতে চাইতেছো মন্টু? ভয়ে পোলা কইলাম, দেখতেও মন্দ না, টাকাও ইনকাম করে ভালা, বেনা মানুষের তো এই জিনিস হইলেই চলে কও। যদি কোনো বিয়ার দাগ থাকে টাকার লাইগা হেডাও উইঠা যাইব। মানে পলার বউ আছে? বউ আছে না, আছিল, এখন আর নাই, খেদাই দিছে ভালা না দেইখা। পোলার বউ আসিল, এই পোলার কাছে আমি মায়া বিয়ে দিব? অসম্ভব। তুমি তোমার ভাইয়ের পোলার লাগিয়া অন্য মায়ে দেহ, আমার অমন মাইয়ারে আমি এরকম পোলার লাগে বিয়ে দিব না। বলে কামাল হোসেন হাঁটা ধরালো। মন্টু মিয়ার পিছু ডাকলেও সাড়া না দিয়েই তিনি চলে গেলেন। সেখানে দাঁড়িয়ে অপমানিত বোধ করে। রাগে কিচকিচ করতে লাগলো মন্টু। মনে মনে বলল, অমন মাইয়া রে কোন সুপাত্রের কাছে দিবা, আমিও দেখুম।